গেটে দিয়ে ভেতরে ঢুকে গেল রোদ্দুর। মাহা দূরেই দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতর ধুকধুক করছে, গা ছমছম করছে। একা থাকার ভয় নাকি সত্যের সম্মুখীন হতে হবে, এই আশঙ্কায় ভয় তাকে ঘিরে ধরে মাহা জানে না। ঘাড়ের পেছন দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। এই শীতেও তার হাতের তালু ঘেমে যাচ্ছে বারবার। মাহা বড় করে একটা নিঃশ্বাস নিল। নিজেকে বোঝানোর চেষ্টা করল, সব ঠিক আছে, সব ঠিক আছে। যা ছিল তা শুধুই স্বপ্ন, স্বপ্ন। কিন্তু যত যাই হোক, তার মন যেন কিছুই মানতে চাইছে না। গায়ের চাদরটা ভালো মতো পেঁচিয়ে নিয়ে এগিয়ে এলো মাহা। বহুতলা বিল্ডিংটাতে নীরবতা ছেয়ে আছে, হয়তো অনেক রাত হয়েছে তাই। নিচে হালকা হলুদ আলো জ্বলছে। গেটের পাশে ছোট্ট কেবিনও দেখা যাচ্ছে। মাহা মাথা ঘুরিয়ে দেখল ঝাপসা নীল বোর্ডে জ্বলজ্বল করছে হোটেল রিভার ভিউ। মাহা বাইরে থেকে উকি দিয়ে দেখল রোদ্দুর ফ্রন্ট ডেস্কে দাঁড়িয়ে আছে, রেজিস্টারে কিছু লিখছে। সে সর্তক চোখ তার গতিবিধি লক্ষ্য করল। কিছু সময় পর রোদ্দুর হোটেলের লিফট করে ভিতরে চলে গেল। মাহা একবার ভাবল ভেতরে গিয়ে রিসেপশনিস্টকে জিজ্ঞেস করবে। সে না বললে জোর করে ভেতরে ঢুকে রোদ্দুরের মুখোমুখি হবে। তবে পর মুহূর্তেই থেমে গেল, তাড়াহুড়ো করে কোনো কাজ করল না। যেহেতু রোদ্দুরের সাথে পুরো জার্নিতে কেউ ছিল না, মাহা হুট করে উপস্থিত হলে কি জিজ্ঞেস করবে, কিসের বিপরীতে রোদ্দুরকে প্রশ্নের সম্মুখীন করবে সে কিছু সময় ভাবল মাহা। সেই হোটেলের উল্টো দিকে 2-3 পা সামনেই আরেকটি হোটেল ছিল। সে ওই হোটেলের 3য় তলায় উঠল। রুমটা মাহা এমনভাবেই নিয়েছে যেন অপর পাশের হোটেলটা ভালোমতো দেখা যায়। রুমে ঢুকে আগে ফ্রেশ হয়ে নিল মাহা। এই শীতেও ঘেমেনে একাকার হয়ে গিয়েছে তার শরীর। আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে কিছু সময় তাকিয়ে রইল মাহা। কয়েকদিনের ব্যবধানেই তার চেহারার যে শুকিয়ে গিয়েছে, চোখের নিচে কালি পড়ে গিয়েছে। তার মনে হলো সে যেন ধীরে ধীরে এক গোলক ধাঁধায় জড়িয়ে পড়েছে। ধাঁধার সূত্রপাত যেন সেই করেছে। এখন চাইলেও বের হতে পারছে না সে। একটা চেয়ার টেনে জানালার কাছে বসল মাহা। ভালোমতো পর্দা টেনে দিল যেন বাইরে থেকে কেউ ভেতরে মানুষের উপস্থিত বুঝতে না পারে। বড় লাইটটা বন্ধ করে ছোট ডিম লাইটটা জ্বালিয়ে দিল। সে বদ্ধপরিপক্ক, আজ রাতে জানবেই রোদ্দুর আসলে কোথায় যায়। রোদ্দুর আসলেই কিছু লুকাচ্ছে, তার দেখা স্বপ্ন কি শুধুই স্বপ্ন ছিল, নাকি তার মনের দেওয়া কোনো ইঙ্গিত। বসে থাকতে থাকতে ঝিমোচ্ছিল মাহা। শীতকাল হওয়াতে একটু দেরিতেই রোদ উঠল। মাহা উঠে দ্রুত ফ্রেশ হয়ে আবারও জানালার কাছে এলো। প্রায় 8:30টার দিকে রোদ্দুর বের হলো। তাকে দেখে মাহাও ছুটে নেমে এলো। সে আগে থেকেই তৈরি ছিল। কয়েক হাত দূরত্ব বজায় রেখে চলছে সে। নিচে নামার পর খেয়াল করে রোদ্দুরের সাথে অন্য একটা ছেলেও হাঁটছে। এই ছেলেটা কখন এলো? আগেই থেকেই কি হোটেলে ছিল? পেছনে ফিরে থাকায় তার চেহারা মাহা দেখতে পেল না। দুজনে একটা মাঝারি সাইজের খাবারের হোটেলে প্রবেশ করল। মাহা 1 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে পড়ল। ভেতরে ঢুকবে নাকি বাইরে অপেক্ষা, এটাই ভাবছে। ভেতরে গেলে যদি ধরা পড়ে যায়, কিন্তু বাইরে থাকলে ওদের কথা শোনা যাবে না। দ্বিধা নিয়েই সে ঢুকে পড়ল। বেশ সাবধানে একটা কোনায় বসল। কোথাও থেকে পরোটা, ডিম ভাজার গন্ধ ভেসে আসছে। বাতাসে সুগন্ধি চায়ের ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। খাবারের গন্ধে মাহা নিজেও খিদে অনুভব করল, তাই বসে না থেকে সেও কিছু খাবার অর্ডার করল। খাবার আসতে আসতে মাহা রোদ্দুরের দিকে তাকাল। তার সাথে থাকা ছেলেটার মুখ এবার দেখল। সে কয়েক মিনিট তাকানোর পর মাহা তাকে চিনতে পারল। এই ছেলে তো রোদ্দুরের ডিপার্টমেন্টে কয়েক মাস আগে যুক্ত হয়েছিল। দুজনে কথা বলছে আর খাবার খাচ্ছে। এত শব্দে মাহা তাদের কথা শুনতে পেল না। ততক্ষণে তার খাবারও চলে এসেছে। সে দ্রুত খাবার শেষ করল এবং তাদের দিকে নজরও রাখল। হোটেল থেকে বেরিয়ে তারা একটা রিকশা নিল। মাহাও দ্রুত একটা রিকশায় উঠে পড়ল। আগে রিকশাওয়ালা মামাকে জানিয়ে রাখল ওই রিকশাটাকে ফলো করতে হবে। মামার কুচকানো কপাল দেখে মাহা একটু অস্বস্তি বোধ করল। জানাল, যা ভাড়া চাইবেন তাই দেব, শুধু তাদের চোখের আড়াল করা যাবে না। মামাও যেন এটা শোনার অপেক্ষা ছিলেন। তিনি বেশ কৌশলে তাদের ফলো করলেন। যেন অনেক বছরের অভিজ্ঞতা আছেন ওনার। রিকশাটা ধীরে ধীরে ভিড় ঠেলে এগোতে লাগল। মাহার বুকের ভেতরটা অকারণেই ধুকপুক করছিল। সে নিজেও জানে এই উত্তেজনা কৌতূহলের, সন্দেহ নাকি ভয়ের কারণে। রিকশাওয়ালা মামা আচমকা জিজ্ঞেস করে বসলেন, মা, এত লুকায়া কেন যাইতেছেন? পরিচিত কেউ নাকি? মাহা থতমত খেয়ে গেল। আর যাই হোক, পরিবারের কথা এভাবে বাইরের লোকদের তো বলা যায় না। তাই বলল, হ্যাঁ, অফিসের লোক। কাজে যাচ্ছি, ওরা ছেলে মানুষ, তাই আমি আলাদাই যাচ্ছি।
মামা আর কিছু বললেন না, কিন্তু তার চালানোর ভঙ্গিতে মনে হচ্ছিল তিনি কোনো কারণে মনে মনে ব্যাপারটা বেশ উপভোগ করছেন। ধীরে ধীরে রাস্তার ব্যস্ত হয়ে উঠছে। দুপাশে হরেক রকমের গাড়ি ছুটে চলেছে, দোকান খুলছে। দোকানপাট, হকার, গাড়ির হর্ন সব মিলিয়ে এক অদ্ভুত বিশৃঙ্খলা তৈরি হতে শুরু করে রাস্তায়। অথচ মাহার কানে যেন কোনো শব্দই এসেছে, প্রবেশ করছে না। তার পুরো মনোযোগ শুধু সামনের রিকশায় আটকে আছে। তাদের রিকশাটা গিয়ে থামল একটা ক্যাফের সামনে। বাইরে থেকে মোটামুটি বড় সাইজের সেই ক্যাফে। বোর্ডে তার নাম লেখা আছে, জলসিরি ক্যাফে। নামটার মধ্যে অদ্ভুত শান্ত একটা আবহ আছে, কিন্তু মাহার ভেতরটায় ঠিক উল্টো, অশান্তি। মামা, এখানে থামান। ওরা দুজন নামার আগে মাহা ভাড়া দিয়ে নেমে পড়ল। সে চাদরটা ভালো করে পেঁচিয়ে নীল সাথে মাস্ক আর চশমা পরে নিজের মুখ আড়াল করতে ভুলল না। ক্যাফেটা বাইরে থেকে ভেতরে অনেক গোছানো। এই সকালেও বেশ মানুষের উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে। ক্যাফের বাতাসের খাবারের সুগন্ধ ভেসে বেড়াচ্ছে। মাঝে একটা টেবিলে গিয়ে বসল রোদ্দুররা। মাহা দ্রুত একটা সাইড টেবিলে বসে পড়ল, যাতে তাদের ভালো মতো দেখা যায়, কিন্তু সেও যেন যথাসম্ভব আড়ালে থাকে। তাকে দেখে ওয়েটার এসে জিজ্ঞেস করল, ম্যাম, আপনি কিছু নেবেন? মাহার গলা শুকিয়ে আসছে, তাই জানাল, একটা কফি। সে চোখ এক মুহূর্তের জন্য সরাল না। তার সাথে থাকা ছেলেটা মাথা নেড়ে কিছু বলছে। মাহা কান খাড়া করেও ভালোমতো কথা শুনতে পেল না। ওয়েটার কফি এনে রেখে গেল। ধোয়া উঠা কফি থেকে সুঘ্রাণ ভেসে আসছে, কিন্তু মাহা সেদিন মনোযোগ দিল না। তার চোখ শুধু ওদের দিকেই। দরজার টুংটাং শব্দ শোনা গেল। মাহা অচেতন মনে সেদিকে তাকাল। বেশ পরিপাটি জয় একজন মেয়ে ঢুকেছে। তার হাত ধরে আছে একটা বাচ্চা। মেয়েটা ঢুকেই চারপাশে তাকাল, যেন কাউকে খুঁজছে। তারপর সোজা রোদ্দুরদের টেবিলের দিকে হাঁটল। মাহার বুক থপ করে উঠল। মেয়েটা কি সত্যিই ওদের দিকেই যাচ্ছে? মেয়েটা কাছে যেতেই রোদ্দুর হঠাৎ উঠে দাঁড়াল। তার মুখে হাসি ফুটে উঠল। অবশেষে তুমি এসেছ, বেশ নরম স্বরেই বল রোদ্দুর। মাহা বুক ধিপুনিপ করছে। তাকে এই টোনে কথা বলতে সে খুব কম শুনেছে। মেয়েটা হালকা হাঁপাতে হাঁপাতে জানাল, ট্রাফিকের জন্য লেট হয়ে গেল। এত সকালেও যা জ্যাম, তার উপর এই পিচ্চিকে তো চেনেই। আচ্ছা, তুমি বসো আগে, পানি খাও। বাচ্চাটা রোদ্দুরকে দেখেই হাত বাড়িয়ে দিল। রোদ্দুর হেসে তাকে কোলে নিল। তার হাবভাব ছিল একদম স্বাভাবিক। ঠোঁটের কোণে ছিল মায়াভরা হাসি। তাদের দেখে যে কেউ বলতে পারবে তারা পূর্ব পরিচিত। রোদ্দুর বাচ্চাটার গালে চুমু খেল। কেমন আছে আমার চ্যাম্প? ছেলেটা খুব মিষ্টি করে হাসল। রোদ্দুর যেন তার অনেক দিনের পরিচিত। মাহার বুকের ভেতর হঠাৎ কেমন মোচড় দিয়ে উঠল। বাচ্চাটা রোদ্দুরের গলা জড়িয়ে ধরল। অভিমানী স্বরে বলল, তুমি বাসায় আসবা না? রোদ্দুর মুচকি হেসে বলল, আসবো তো, খুব তাড়াতাড়ি আবারও আসব। মাহার বুঝতে পারল না তার কি করা উচিত। সে নিজেকেই প্রশ্ন করল, আমি কি আদৌ এই রোদ্দুরকে চিনি? চুপচাপ গম্ভীর মানুষটা এখন যেন সম্পূর্ণ আলাদা। এই মেয়ে কে? ওদের সম্পর্ক কি? কে এই মেয়ে? এই প্রশ্নটা মাথায় আসতেই মাহা সূক্ষ্ম চোখে মেয়েটার দিকে তাকাল। কয়েক মিনিট পর সে চমকে উঠল। নিশিথা, এই মেয়েটাকে তো সে আগে দেখেছে। মাহা পরবর্তী আরও কিছু ভাববে তার আগেই হঠাৎ নিশিথা মেয়েটা তার দিকে তাকাল। তার চাহনিতে মাহা কেঁপে উঠল। তখনই বাচ্চাটা খেলতে খেলতে হঠাৎ টেবিল থেকে নেমে দৌড়ে এদিক ওদিক ছুটতে লাগল। মাহা বুঝে ওঠার আগেই সে সোজা মাহার টেবিলের দিকে চলে এসেছে। মাহা এক মুহূর্তের জন্য জমে গেল। বাচ্চাটা তার সামনে দাঁড়িয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। অস্পষ্ট শব্দে বলল, আন্টি, আপনি খাবার জায়গায় মুখে মাস্ক দিয়ে আছেন কেন? আপনার খাবার তো ঠান্ডা হয়ে যাবে। ততক্ষণে রোদ্দুরও নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে। মাহার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তাহলে কি শেষ রক্ষা আর হলো না? রোদ্দুরের মুখোমুখি তাকে হতেই হবে। সে যদি তাকে চিনে ফেলে কি জবাব দেবে? সেই বা বিপরীতে কি জানতে চাইবে? সরাসরি জিজ্ঞেস করবে? বাচ্চাটা কি তার ওর না দিলে ঝামেলা করবে, চিৎকার চেঁচামেচি করবে, নাকি সবশেষে দোষ তারই হবে? মাহার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। টেবিলে থাকা কফির মতন তার শরীরও ঠান্ডা হতে শুরু করেছে। বাচ্চাটা ঠিক সামনে দাঁড়িয়ে মাথা দুলিয়ে তাকে দেখছে। আন্টি, আপনি মাস্ক খুলবেন না? মাহা কিছু বলতেই পারল না। মনে হচ্ছিল কেউ তার গলায় কেউ ভারী কিছু বেঁধে দিয়েছে। ঠিক তখনই রোদ্দুরের কণ্ঠ শোনা গেল, চ্যাম্প, এদিকে এসো, অপরিচিতদের ডিস্টার্ব করতে নেই তো। রোদ্দুরকে এগিয়ে আসার জন্য উঠতে দেখে মাহার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হল।
কি হবে ভাবনার মাঝে নিশিথা তার হাত ধরে তাকে থামিয়ে দিয়ে নিজেই উঠে দাঁড়াল। তুমি বসো, আমি নিয়ে আসছি। নিশিথার রোদ্দুরের হাত ধরা মাহার চোখ এড়িয়ে গেল না। তবে এখন এসব ভাবনার সময় নয়। নিশিথা এগিয়ে এলো, বাচ্চাটাকে টেনে মাহার থেকে দূরে সরিয়ে নিল। তোমাকে কতবার বলেছি এদিকে ওদিকে দৌড়াবে না। অন্যদের বিরক্ত করো কেন? বাচ্চাটা ঠোঁট ফুলিয়ে বলল, আমি তো শুধু কথা বলছিলাম। সরি আপু, বাচ্চা মানুষ একটু বেশি কথা বলে। মাহা গলার স্বর একটু মোটা করে বলল, না সমস্যা নেই। মাহা গোপনে স্বস্তির নিঃশ্বাস নীল, তবে এখনো তার বুক ধুকপুক করছে। আর চোখে দেখল রোদ্দুরের দৃষ্টি এখনো এদিকে। মাহা বেশিক্ষণ থাকিয়ে থাকতে পারল না। সানগ্লাস পরা থাকলেও দ্রুত চোখ নামিয়ে নিল। নিশিথা মেয়েটা চলে যেতে গিয়েও থেমে গেল। আপু আপনি কি অসুস্থ? কোনো সাহায্য লাগবে? মাহা দ্রুততার সাথে জানাল, না আমি ঠিক আছি। কোনো সাহায্য লাগলে আমাকে জানাতে পারেন। না আমি ঠিক আছি। আচ্ছা আপনাকে কি আমি আগে কোথাও দেখেছি? আপনার মুখ পুরোটা দেখতে না পারলেও আপনাকে চেনা চেনা লাগছে। মাহা মাস্কের আড়ালে ঠোঁট আঁকড়ে ধরল। সে এবার ইচ্ছে করে তার আচরণে খানিকটা বিরক্তি ফুটিয়ে তুলল। না আপনি ভুল করছেন। নিশিথা থতমত খেয়ে গেল। অস্বস্তি কাটাতে হালকা হেসে বলল, সরি, মাই মিস্টেক। চলো। বাচ্চাটার হাত ধরে সে নিজেদের জায়গায় চলে গেল। মাহা ভেতরে ভেতরে যেন হাফ ছেড়ে বাঁচল। মাহার ইচ্ছে হলো এখুনি ছুটে বেরিয়ে যেতে, কিন্তু তাড়াতাড়ি করল না সে। তাদের মনোযোগ এখন তার দিকে। হুট করে বেরিয়ে গেলে সন্দেহ বাড়বে, বই কমবে না। মাহা আর চোখে নিশিথা নামক মেয়েটির দিকে আরেকবার তাকাল। মেয়েটাকে সে বছর দুয়েক আগে দেখেছিল। রোদ্দুর সেবার তাকে একটা অনুষ্ঠানে নিয়ে গিয়েছিল, সেখানেই দেখা। মাহা নিজের অবচেতন মনেই নিশিথা এবং রোদ্দুরের সাথে বাচ্চাটা চেহারার মিল খুঁজতে লাগল। এর মাঝে সেই টেবিল থেকে কথার সুর ভেসে এলো, একে আমার আনাই উচিত হয়নি। বাসায় কেউ থাকলে রেখেই আসতাম। খানিকটা রাগী স্বরে বলল নিশিথা। রোদ্দুর তাকে শান্ত থাকতে বলল, থাক, রাগ করো না। বাচ্চা মানুষ, একটু তো দুষ্টুমি করবেই। আমরা কি এখন বের হব? হ্যাঁ, বাইরে ঠান্ডা কমে এসেছে। এখনই চলো, না হলে ফিরতে দেরি হয়ে যাবে। তাহলে চলো। কিন্তু একে নিয়ে কি করব? যদি বেশি বিরক্ত করে? তাদের সাথে থাকা ছেলেটি বলল, চিন্তা করবেন না আপু, আমি আছি তো। তুমি আছো বলেই ওকে নিয়ে আসার সাহস করেছি। হালকা হেসে বিপরীত বল নিশিথা। বিল মিটিয়ে তিনজনে বেরিয়ে পড়ল। নিশিথা রানা গাড়িতে তিনজনে উঠে রওনা দিল। মাহাও একটা ট্যাক্সি নিয়ে তাদের পিছু করতে লাগল। কিছু সময় পর তারা একটা ফ্যাক্টরির সামনে এসে থামল। মাহা চুপি চুপি নেমে আড়ালে লুকিয়ে রইল। বাচ্চাটাকে সেই জুনিয়রার ছেলেটার কাছে দিয়ে নিশিথা এবং রোদ্দুর ভেতরে চলে গেল। ছেলেটা বাচ্চাটাকে নিয়ে বাইরে হাঁটাহাঁটি করছে, যার কারণে মাহাও এগিয়ে গিয়ে দেখার সুযোগ পেল না। প্রায় আধা ঘন্টা পর বাচ্চাটা কিছুর জন্য জেদ করতে লাগল। ছেলেটাকে তাকে নিয়ে একটু দূরে যেতেই মাহা দ্রুত এগিয়ে এসে ভেতরে উকি মারল। ভেতরে বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে, তবে রোদ্দুরকে অনেক খুঁজেও দেখল না। ভেতরের পরিবেশ মোটেও অন্যরকম নয়, একদম স্বাভাবিক কর্মব্যস্ত একটা পরিবেশ। মাহার এবার সত্যি সত্যি নিজের ভাবনার উপরই সন্দেহ হতে লাগল। সে কি সত্যি সত্যি বেশি ভাবছে? ছেলেটাকে এগিয়ে আসতে দেখে মাহা দ্রুত সরে গেল। প্রায় ঘন্টা খানেক পর নিশিথা এবং রোদ্দুর বেরিয়ে এলো। তাদের সাথে ছিল আরও একটি লোক, হাতে তার একটি ফাইল। তাদেরকে দেখে ছেলেটিও এগিয়ে এলো। অপরিচিত লোকটি তাদের কিছু বলছে, মাঝে মাঝে ফাইলটাতেও কিছু লিখছে। তাদের কথা না শুনতে পেলেও বোঝাই যাচ্ছে তারা কাজের বিষয়ে কথা বলছে। পরবর্তীতেও অস্বাভাবিক কিছু দেখল না মাহা। তখন প্রায় দুপুর হয়ে এসেছে। তিনজনই একটা রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেল। খাবার শেষে নিশিথা বাচ্চাটাকে নিয়ে বিদায় জানাল। এদিকে রোদ্দুর তার জুনিয়রের সাথে আরও কিছু সময় এদিক ওদিক হেঁটে হোটেলে এসে পৌঁছাল। তাদের পিছু পিছু মাহাও নিজের হোটেলে এসে উঠল। রুমে ঢুকে চাদর আর মাস্কটা খুলে ফেল সে। লম্বা একদম শ্বাস নিল। দম বন্ধ হয়ে আসছিল তার। এই শীতেও ঘেমে একাকার হয়ে গিয়েছে। এর মাঝে তার চোখ পড় আয়নায়, মুখশ্রীতে কোনো প্রতিক্রিয়া নেই। আসলে সে নিজেই বুঝে উঠতে পারছে না তার খুশি হওয়া উচিত নাকি হতাশ, নাকি নিজের চিন্তার উপর লজ্জা। সে জানে না। এত এত চিন্তা মিলিয়ে সে যেন আচমকা অনুভূতি শূন্য হয়ে পড়েছে। আর পারছে না মাহা। মাথা আচমকা ভারী ভারী লাগছে। ব্যাগ থেকে আরেকটা কাপড় বের করে গোসল করতে ঢুকলে গায়ে পানি স্পর্শ করলে হয়তো কিছুটা ভালো লাগবে।
গোসল থেকে বেরিয়ে মাহা দেখল বিছানার উপর পড়ে থাকা ফোনটা জ্বলজ্বল করছে। উঠিয়ে নীল হাতে রোদ্দুরের নামটা ভেসে উঠেছে স্ক্রিনে। তাকিয়ে থাকতে থাকতে আবারও কেটে গেল। এ পর্যন্ত সে 5 বার ফোন দিয়ে ফেলেছে। মুহূর্তেই আবারও বেজে উঠল ফোন। মাহা রিসিভ করে কানের কাছে রাখল। এত সময় কোথায় ছিলে? মাহা বুঝল না রোদ্দুরের স্বরে বিরক্তি ছিল নাকি তার জন্য দুশ্চিন্তা। গোসল করতে গিয়েছিলাম। ও, আগে বলবে না? খেয়েছো? না। তুমি খেয়েছো? হ্যাঁ। সারাদিন ব্যস্ত ছিলাম, এখন একটু বিরতি পেলাম। ও ব্যাস একটুকুই। আজ যেন মাহা কথা বলার কোনো বিষয় পেল না। রোদ্দুর তার নীরব থাকাটা লক্ষ্য করল কিনা বোঝা গেল না। তার আগেই, আচ্ছা রাখি, তুমি খেয়ে ঘুমিয়ে নাও একটু, সাবধানে থেকো। মাহার ওরের অপেক্ষা না করেই কেটে দিল রোদ্দুর। ফোনটা রেখে বিছানায় শরীর এলিয়ে দিল মাহা। দৃষ্টি তার সিলিং নিবদ্ধ। সে আবারও পুরো দিনটা মনে করতে লাগল। নিশিথার সাথে রোদ্দুরের প্রত্যেকটা আচরণ খুঁটিয়ে খুঁটিয়ে মনে করতে লাগল। না, তাদের আচরণ স্বাভাবিক, একদম স্বাভাবিক ছিল সব। শুধু বাচ্চাটাকে রোদ্দুর একটু বেশি আদর করত। যাও অন্যদের চোখে একদম স্বাভাবিক। যে কেউ বাচ্চা দেখল আদর করবে। তার আচরণই যেন এখন টক্সিক রেড ফ্ল্যাগ টাইপের হয়ে যাচ্ছে। না, সে আর ভাবতে পারছে না। বিকালেই এখান থেকে চলে যাবে সে। রাতেই আগেই তাকে বাড়ি পৌঁছাতে হবে। রোদ্দুর আজ মাঝ রাতেও পৌঁছে যেতে পারে। গাড়ি 9টার মাঝে গন্তব্য পৌঁছে যাওয়ার কথা থাকলেও পৌঁছাতে পৌঁছাতে প্রায় 11:30। মাহার বাসায় আসতে আসতে 12টা পার হয়ে গিয়েছে। যাওয়ার সময় সে গেটের চাবি নিয়ে গিয়েছিল বসে। বিল্ডিং এ প্রবেশ করতে অসুবিধা হয়নি। তার শরীর যেন আর চলছে না। পুরোটা রাস্তা সে অনেক অনেক কিছু ভেবেছে। কিছু ভিত্তিহীন, কিছুর কোনো কারণ নেই। মাহা আর পারছে না। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবার ডাক্তার দেখাবে। তবে তা রোদ্দুরে অগোচরে। নিঃশব্দে তালা খুলে ভেতরে ঢুকল মাহা। ব্যাগটা চেয়ারে রেখে এক গ্লাস পানি পান করল। ফ্যান ছেড়ে সোফায় গা এলিয়ে দিল। তার শরীর যেন আর চলছে না। আচমকা নিজেকে অনুভূতি শূন্য মনে হতে লাগল। এ কেমন জীবন তার? জীবন কি তাকে দুঃখ ছাড়া সুখ কখনোই দেবে না, নাকি সেই সুখী জীবনে নিজের অতীতের কারণে নিজ হাতে দুঃখকে নিয়ে আসছে? জানে না, মাহা নিজেও আর ভাবতে পারছে। হঠাৎ মাহার শরীর কেঁপে উঠল। অজানা কারণে গায়ের লোম দাঁড়িয়ে গেল। তার অবচেতন মন বলতে লাগল কেউ তাকে দেখছে, খুব গভীরভাবে কেউ তাকে পর্যবেক্ষণ করছে। তড়িঘড়ি করে সোজা হয়ে বসল মাহা। গায়ের কাপড় অস্বাভাবিকভাবে টানতে গেল, যেন তা শরীর সাথে একেবারে লেগে থাকে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার। এ বাড়িতে তো কেউ থাকার কথা নয়। রোদ্দুর কি চলে এসেছে? সে এলে তো তার উপস্থিত মাহা আগেই টের পেত। তাহলে কি অন্য কেউ? ফ্যান চলছে, তাও মাহার শরীর ঘেমে উঠেছে। শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যেতে লাগল। কাপা কাপা স্বরে বলল, কে কে আছে ওখানে?